আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতে জানাবো শিরোনাম। এবার শাহবাগ থানায় হাতাহাতিতে জড়ালো ছাত্রদল শিবির। প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ। ঈশ্বরদী কলেজেও দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ। জ্বালানি সংকট উত্তরণে সংসদে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি গঠন। ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত। আমরা রাজধানী ঢাকাতে ১১০ মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ডিজেল চালিত যানবাহনে কিলোমিটারে ভাড়া বাড়ল ১১ পয়সা। সরবরাহ বাড়ায় অপেক্ষার সময় কমছে ফিলিং স্টেশনে। তেল নেওয়ার চাপ কমে না, কিন্তু লাইনটা একটু কম। আগে পাইতাম ৫,০০০ অক্টেন, এখন পাইছি ৯,০০০। এখন তো বলছি ফুল দেওয়ার জন্য, ফুল দিচ্ছে। এখন দেখা যাক দেই কতটুকু কি করা যায়। সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর মনোনয়নই বৈধ। প্রার্থিতা ফিরে পেতে আদালতে যাবেন এনসিপির মনিরা শারমিন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে হামে সন্তানহারা বাবা মার কান্না থামছে না, বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশ জুড়ে চতুর্থ দিনের মতো বিশেষ টিকা ক্যাম্পেইন। জ্বর হয়েছে, আবার পায়খানা আর কি সবুজ সবুজ ফেনা ফেনা আর কি বের হইতেছে, কমতেছে না। অল্প থেকে নিয়ে আসছি, এখন সুস্থ হয়ে গেছে। 5 দিন আছিল। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এবার শাহবাগ থানায় হাতাহাতি জড়ালো ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মামলা করতে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে শাহবাগ থানায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক, ছাত্র শিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ছাত্রদল ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের উপর হামলা করা হয়। থানার ভেতরে ডাকসুর আরেক নেতা এবি জুবায়েরও আটকা পড়েন। ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে এবি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্র শিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়। হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের। পরে শাহবাগ থানার ভেতরে পকেট গেট দিয়ে ডাকসু ও ছাত্র শিবির নেতৃবৃন্দকে নিরাপদে ডিসি মাসুদের নেতৃত্বে বের করে নেওয়া হয়। এ সময় ছাত্রদল সভাপতি সহ বিশ্ববিদ্যালয়ের শাখার নেতারাও সাথে ছিলেন। এ বিষয়ে এই মুহূর্তে কথা বলছেন ডাকসুর ভিপি সাদিক কায়ুম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ সহ খুনি হাসিনার পেটোয়া বাহিনী নিয়ে এসে আমাদেরকে হামলা করেছিল, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। তার প্রতিচ্ছবি আজকে আমরা শাহবাগ থানায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, যারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা শিক্ষাঙ্গনে আবার অস্ত্রের ঝঞ্ঝনানি তৈরি করতে চায়, যারা রামদা চাপাতি দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা বেঁচে থাকতে আমরা তা হইতে দেব না। আমরা বেঁচে থাকতে আমরা এই সন্ত্রাস কায়েম হতে দিব না। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আমরা নিশ্চিত করবই। কেউ যদি গণরম তৈরি করতে চায়, কেউ যদি গ্যাস ড্রোম তৈরি করতে চায়, কেউ যদি রামদা দিয়ে আমার ভাইকে মেরে তার অধিকার হরণ করতে চায়, আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না। সন্ত্রাস চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসবে তাদের পড়াশোনা করার জন্য, তাদের গণতান্ত্রিক চর্চা করবে, কিন্তু কেউ এখানে হকিস্টিক অথবা স্টাম্প দিয়ে ক্ষমতার রাজনীতি বিনির্মাণ করবে, সেটা আমরা হইতে দিব না। আমরা দেশীয় যে আইন, সে আইন অনুযায়ী আমরা আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিব, আমরা থানায় গিয়ে আবার অভিযোগ দিব। আমরা আশা রাখবো দেশের যে আইন, সে আইন অনুযায়ী এই ছাত্রদলের সন্ত্রাসীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে আমরা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় সংসদে যারা তাদের সাথে কথা বলেছি। আমরা বলেছি যারা এই গণতান্ত্রিক অধিকার হরণ করেছে
যারা থানায় মব করে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সহিংস কায়দায় আমার বোন জুমার উপর হামলা করেছে, এই সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন দল থেকে বহিষ্কার করা হয় এবং তাদেরকে। কথা বলছিলেন ডাকসু ভিপি সাদিক কায়ুম। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। চট্টগ্রাম সিটি কলেজে মারামারির রেশ ধরে এবার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষে জড়ালো ছাত্রদল শিবির। চট্টগ্রামের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় দুটি সংগঠন। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মারামারিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। মারামারি ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মাঝে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল ও শিবির। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে বেলা 11টার দিকে সংঘর্ষে জড়ায় দুই সংগঠনের নেতাকর্মীরা। এতে আহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের পর কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। ঘটনার জন্য শিবির নেতাকর্মীদের দায়ী করেন তারা। ক্যাম্পাসের সামনে অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগও করেন ছাত্রদলের নেতারা। অন্যদিকে রেলগেট এলাকায় বিক্ষোভ করে শিবির নেতাকর্মীরা। সংঘর্ষের জন্য ছাত্রদলকে দায়ী করেন তারা। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ মিছিলটা নিয়ে যাচ্ছিলাম। কলেজ গেটের সামনে যখনই গেলাম তখনই ঈশ্বরদী সরকারি কলেজ শাখার জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি পার্থিব এবং তার সঙ্গপাঙ্গ মিলে আমাদের উপর আক্রমণ করে। অবস্থান কর্মসূচিতে আজকে ওই 71-এর সেই পরাজিত শক্তি জামাত শিবিরের ক্যাডাররা সশস্ত্রভাবে এসে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে কিভাবে গুলিবর্ষণ করেছে, কিভাবে ককটেল বিস্ফোরণ করেছে প্রশাসনের সামনে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পুলিশ জানায়, সংঘর্ষ শুরুর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শিবিরের একটা প্রোগ্রাম ছিল, 12টার সময় প্রোগ্রাম ছিল, হঠাৎ করে 11টার সময় তারা প্রোগ্রাম শুরু করে। পাশাপাশি ছাত্র দলের লোকজনও ছিল, যে পক্ষের মধ্যে ইটপাটকেল সরাসরি হয়েছে। এরপরে পুলিশ ঘটনাস্থলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কলেজ এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। জ্বালানি পরিস্থিতি উত্তরণে করণীয় ঠিক করতে সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে বিশেষ কমিটি করল সরকার। জাতীয় সংসদে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে। স্পিকার জানান, সরকার ও বিরোধী দল এভাবে সহযোগিতার মাধ্যমে অগ্রসর হলে দেশের যে কোনো সমস্যা সমাধান সম্ভব। সংসদ নেতা, আপনি একটি বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। বুধবার সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি সমাধানে আনা নোটিশ নিয়ে আলোচনায় বিরোধী দল থেকেও পরামর্শের কথা বলা হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান, এজন্য একটি কমিটি করা হচ্ছে। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছে। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। এই কমিটির সভাপতিত্ব করবেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সরকার দলের পক্ষ থেকে কমিটির 5 সদস্যের নাম সংসদে উপস্থাপন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য এবি মাশরাফুদ্দিন নিজাম লক্ষ্মীপুর 4, মাইনুল ইসলাম শান্ত খান শান্ত মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর 3, এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। বিরোধী দলীয় নেতা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলো পেশ করব। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, এভাবেই দেশের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি
সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয় দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। সংসদের বিরতিতে ব্রিফিংয়ে চিফ হুইপ জানান, আজ যা ঘটল সংসদের ইতিহাসে আর কোনোদিন এমনটা ঘটেনি। বাংলাদেশের সংসদের ইতিহাসে আর কখনো এই ঘটনা ঘটায় যা আজকে ঘটেছে। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, বিরোধী দলীয় নেতা যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবের প্রেক্ষিতে আজকে জ্বালানি সংকট নিয়ে এবং বিদ্যুৎ নিয়ে সকল বিষয় নিয়ে একটি ঐকমত্যের ভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে। এর আগে জ্বালানি মন্ত্রী সংসদকে জানান, বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও কৃষির কথা চিন্তা করে 1 মে থেকে দেশের সার কারখানাগুলোয় গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটা সুখবর দিতে চাই যে 1 তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সংসদকে মন্ত্রী জানান, দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে সেখানে যে লেফট ওভার গ্যাস আছে সেগুলো উত্তোলন করে দেশীয় চাহিদা মেটানোর চেষ্টা করছে সরকার। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বর্তমান পরিস্থিতিতে লোডশেডিং সহনীয় রাখতে এবং গ্রাম ও শহরে বৈষম্য কমাতে পরীক্ষামূলকভাবে ঢাকায় 110 মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদে আজ কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। এছাড়াও কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় নিশ্চিত করা হবে তাও। জ্বালানি সরবরাহের অভাবে হয়তো বা কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে, এই বিষয়টি সহনীয় মাত্রায় আনবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধী দলীয় নেতার সাথে আলোচনা ক্রমে আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মনে করি শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। জ্বালানি স্বল্পতার জন্য সক্ষমতার পুরোটাই বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গতবারের চেয়ে এবছর চাহিদা বেড়েছে, সংকট সমাধানে সাশ্রয়ী হবার তাগিদ দিয়েছেন তিনি। এতটা গ্যাস জ্বালানি থেকে আমাদেরকে সরবরাহ করতে পারছে না, কারণ আমাদের বিভিন্ন কোম্পানি রয়েছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকেও গ্যাসটা দিতে হচ্ছে এবং সার উৎপাদন করতে হয়। এটাও আমাদের কৃষির জন্য অত্যাবশ্যকীয়। অবশেষে ডিজেল চালিত সব ধরনের গণপরিবহনের ভাড়া বাড়ালো সরকার। কিলোমিটার প্রতি এই ভাড়া নির্ধারণ করা হয়েছে 11 পয়সা। ফলে এখন থেকে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর প্রতি কিলোমিটারে ভাড়া গুনতে হবে 2 টাকা 53 পয়সা, আর দূরপাল্লার প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়ালো 2 টাকা 23 পয়সা। এছাড়া ডিটিসিএ এলাকায় এই ভাড়া হবে 2 টাকা 43 পয়সা। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে নতুন ভাড়া নির্ধারণের তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় সমন্বয় করা হবে। তেলের দাম বৃদ্ধির পর বাড়বে পরিবহনের ভাড়া, যা ছিল অনুমিতই। তবে মূল আলোচনা ছিল এই বাড়তি ভাড়ার হার কতটুকু হবে, জনজীবনে বা এর প্রভাব কতটুকু পড়বে। পরিবহন মালিক পক্ষ থেকে এই ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল প্রতি কিলোমিটারে 28 পয়সা, আর বিআরটি এর প্রস্তাব ছিল 22 পয়সা। দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত হয় ডিজেল চালিত সব ধরনের পরিবহনের ক্ষেত্রে কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়বে 11 পয়সা। জনস্বার্থ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তাদের মেইনটেন্স কস্ট বেড়েছে, ইত্যাদি বেড়েছিল, আমরা সেটা আমলে নিইনি প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে 1 টাকা 1 পয়সা যেটা, তাতেও 15 পয়সার মতো বাড়ে। আমি তাদেরকে বার্গেনিং করে বা ধরেন মানে সক্ষম হয়েছি সেটা 15 পয়সার জায়গাও শুধু তেলের জন্যই 15 পয়সা বাড়ে ওই ফর্মুলা অনুসারে, সেটাকেও আমি 11 পয়সায় আনতে এই মুহূর্তে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে এই ভাড়া। সর্বনিম্ন ভাড়া থাকছে আগের মতোই 8 এবং 10 টাকা। বাড়তি ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত
যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। ডিজেল চালিত পরিবহনের ভাড়া বাড়লেও সিএনজি চালিত ভাড়া থাকবে আগের মতোই। আর রেল ও নৌপথের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনও। তবে তেলের দাম কমলে আবারও এই ভাড়া সমন্বয় করা হবে জানিয়েছেন মন্ত্রী। আমরা এখন যেটা বিবেচনা নিয়েছি সেটা হচ্ছে সড়ক বা আপনার বাস বা পাবলিক পরিবহন যেটা আছে সড়ক পথে সেইটার ভাড়া নির্ধারণ বলবো না আমি, আপনার যেটাকে বলা হয় সমন্বয় করার ব্যাপারে বসেছি। রেলেরটা নৌয়েরটা এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসে। এসি বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি এখনো। এ নিয়ে আলোচনা চলছে, সিদ্ধান্ত নেওয়া হবে দ্রুতই। এসি বাসের ভাড়ার ব্যাপারে আমরা আলোচনা চলছে, এটা দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পর রাজধানীর পাম্পগুলোতে ভোগান্তি কমতে শুরু করেছে। 10 থেকে 20 ঘন্টার অপেক্ষা কমে হয়েছে 5 থেকে 7 ঘন্টা। কোনো কোনো পাম্পে আরও কম সময়ে তেল পাচ্ছেন গ্রাহকরা। একই সাথে ফিলিং স্টেশনগুলো আগের তুলনায় বেশি পাচ্ছে জ্বালানি। তারপরেও সার্বিক ভোগান্তিতে নাজেহাল গ্রাহকরা। বৈশাখের আকাশ যেন আগুন ঝরাচ্ছে, সেই আগুন মাথায় জ্বালানির অপেক্ষায় শত শত চালক। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তাপে কারো কারো যান হচ্ছে বিকল। কেউ বা শখের বাইককে ঠিকঠাক রাখতে নিচ্ছেন বাড়তি যত্ন। জ্বালানি পেতে গাড়ির দীর্ঘ সারি অনেকটাই কমেছে, কিন্তু তাতে ভোগান্তি কমলো কতটা? মোটামুটি তোটা নাই আজকে চাপ কম, তেল নেওয়ার চাপ কমে না, কিন্তু লাইনটা একটু কম। হ্যাঁ চাহিদা মতো বলতে আপনার যে যা চাই ওইটাই দেওয়া হচ্ছে। গাড়ি যখন টান দেয় মনে করেন 6টা 5টা এরকম গাড়ি টানতেছে। অন্য দিনের থেকে আজকে একটু সুবিধাটা একটু বেশি। সময় লাগছে 1 ঘন্টা লাগছে। সিরিয়াল মানা না মানা নিয়ে বাকবিতণ্ডাও ঘটছে প্রায়শ। তবে জরুরি সেবার যান নির্দেশনা মেনে একটু আগে ভাগেই পাচ্ছেন তেল। ডিউটি শেষ হয়েছে রাত্র 12টায়, আবার আজকে সকালে আসছি। এখন পর্যন্ত এখান থেকে একটু আসতে আমার 1 ঘন্টা সময় লাগছে। এখনো দেখেন তেলের সামনে আসতে পারি নাই। তারপর ইউনিফর্ম পরা অবস্থাতে আছি, অনেকে তারপর চিল্লাইছে। ঢাকার 25টি পাম্পে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেওয়া হচ্ছে, কিন্তু সব গ্রাহক আসেনি পাসের আওতায়। এখনো 40% ফুয়েল পাস ছাড়া তেল দিতেছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। অনেক ফুয়েল স্টেশনেই চাহিদা মতো তেল দিচ্ছেন গ্রাহককে। সরবরাহের এ ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা তাদের। 2 দিন হয় একটু বেশি পাচ্ছি। আগে পাইতাম 5000 অক্টেন, এখন পাইছি 9000। মানে আগে যে কাস্টমার বিক্রি করতে পারতাম, এখন একটু তার চাইতে বেশি করা যায়। এখন তো বলছি ফুল দেওয়ার জন্য, ফুল দিচ্ছে। এখন দেখা যাক দেই কতটুকু কি করা যায়। সংশ্লিষ্টরা মনে করেন জ্বালানি ব্যবস্থাপনায় আরও কঠোর হওয়া আর খোলা বাজারের তেল বিক্রি বন্ধ করতে পারলেই এই ভোগান্তির অবসান ঘটবে। সরকার বলছে সরবরাহ বাড়ানো হয়েছে জ্বালানির, সত্যি কি তাই? হ্যাঁ, কিছুটা হলেও সত্য। রাজধানীর তেলের পাম্পগুলো ঘুরে দেখা গেছে যে অন্তত 2 থেকে 1টি গাড়ি বেশি আসছে এই জ্বালানি নিয়ে, যে কারণেই দুর্ভোগ কিছুটা হলেও কমছে রাজধানীবাসী সহ সারা দেশের তেলের লাইনে যারা অপেক্ষমান তাদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। বিমান বাংলাদেশের বহরে যুক্ত হচ্ছে 14টি নতুন উড়োজাহাজ। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে এ নিয়ে চূড়ান্ত দর কষাকষি সহ আনুষ্ঠানিক কাজ সারতে কমিটি করেছে সরকার। বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, এপ্রিল মাসের মধ্যে এই সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই হবে। এছাড়া চলতি বছর শেষে উদ্বোধন হবে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহুদিন ধরেই উড়োজাহাজ সংকটে জর্জরিত। গত 5 বছরে বহরে যুক্ত হয়নি নতুন কোনো এয়ারক্রাফট। ফলে যাত্রী চাহিদা থাকার পরও বন্ধ হয়ে গেছে একাধিক আন্তর্জাতিক রুট। সংকট মোকাবেলায় উড়োজাহাজ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে এভিয়েশন খাত নিয়ে বিমান ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিদ্ধান্ত হয় চলতি মাসেই অপেক্ষায় থাকা 14টি বিমান কেনার চুক্তি সম্পূর্ণ করতে চায় সরকার। এই 30 এপ্রিলের মধ্যেই আমরা বোয়িং এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। আমরা উই আর পারচেজিং 14 এয়ারক্রাফট ফ্রম বোয়িং। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এই 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে, এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আনবো খুব শিগগিরই।
বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের মাত্র 14টি উড়োজাহাজ চলাচল করছে। যাত্রী চাপ ও নতুন রুটের জন্য দরকার 30 থেকে 35টি উড়োজাহাজ। প্রধানমন্ত্রী বিমানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বৈঠকে। 1 বছর সময় দিন, আপনারা দেখতে পারবেন বিশাল লাভজনক অবস্থায় আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। এছাড়া চলতি বছরের 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করতে চায় সরকার। ওপেনিং এর ডেটটা হয়নি, আমরা চিন্তা করতেছি এন্ড অফ দিস ইয়ার, যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। এদিকে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। এ সময় শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সংরক্ষিত মহিলা আসনে বিএনপি জোটের 36 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। সকালে রাজধানীর আগারগাঁয়ে ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় স্বতন্ত্র জোটের প্রার্থীর মনোনয়নও গৃহীত হয়। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর সংসদে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার জানান সংরক্ষিত নারী আসনে মনোনীতরা। এদিকে শেষ পর্যন্ত বাতিল হয়েছে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন। সরকারি চাকরি ছাড়ার 3 বছর অতিবাহিতের তথ্য প্রমাণে সন্তুষ্ট না হয় এই সিদ্ধান্ত নেয় ইসি। যদিও এর বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন মনিরা শারমিন। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো আসন যদি নির্বাচিত না হয়ে শূন্য থাকে, পরবর্তীতে সেটা উন্মুক্ত হয়ে যাবে। মহিলা সংরক্ষিত আসন যে আইন 2004, ওখানে বলা আছে যে এই আসনটা উন্মুক্ত হবে এবং সেটাতে তখন সকল জোট থেকে এটাতে কন্টেস্ট করার সুযোগ তৈরি হবে। আগামী 1 মে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। ওই দিন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করা, তাদের সংকট সমস্যা সমাধানের জন্য সংগঠিত করা এবং তাদের সমস্যা সমাধানে এগিয়ে যাওয়ার জন্য আগামী মহান মে দিবস আরেকটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। মোস্তাফিজের 5 হারে নিউজিল্যান্ডকে 55 রানে হারিয়ে সিরিজ জয়ের হ্যাট্রিক বাংলাদেশের। টাইগারদের দেয়া 266 রানের টার্গেটে 210 রানে থামে কিউইদের ইনিংস। অনবদ্য সেঞ্চুরির জন্য প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন নাজমুল শান্ত। আর 8 উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন পেসার নাহিদ রানা। সাগরিকায় দিনের প্রথম 5 ওভারের খেলা দেখলে আপনি হয়তো কনফিউজড হতে পারেন, খেলাটা কোথায় হচ্ছে, চট্টগ্রামে নাকি ওয়েলিংটনে। কারণ উইল ওরুরকের হালকা সুইং সামলাতে নাকাল হয়েছেন সাইফ হাসান, তানজিদ তামিম আর সৌম্য সরকার। ফলাফল 32 রানেই 3 উইকেট নেই বাংলাদেশের। এমন বিপর্যয়ে দলের ত্রাতা হয়ে আসেন নাজমুল শান্ত ও লিটন কুমার দাস। 4টি বাউন্ডারি আর 1টি ছক্কায় 70 বলে 50 তুলে নেন শান্ত, 71 বলে অর্ধশতক হাঁকান লিটন। তবে 76 রান করে জেডেন লেনক্সের স্পিনে বোল্ড হয়ে লিটন ফিরলে ভাঙে 160 রানের জুটি। কিন্তু ঠিকই সেঞ্চুরি তুলে নেন শান্ত। 9টি 4 আর 2টি ছক্কার মারে 114 বলে ক্যারিয়ারের 4র্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন রাজশাহীর এই ক্রিকেটার। তবে আর মাত্র 5 রান যোগ করার পরেই আউট হন শান্ত। 221 রানে 5ম উইকেট হারায় বাংলাদেশ। এরপর মিরাজের 22 আর হৃদয়ের অপরাজিত 33 রানের ইনিংসে 8 উইকেটে 265 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের শুরুটা ভালো হতে দেননি ইনজুরিতে প্রথম 2 ম্যাচ মিস করা মুস্তাফিজুর রহমান। 4 রান করা হেনরি নিকোলসকে ফেরান ফিস। তবে দ্বিতীয় উইকেটে উইল ইয়াংকে সাথে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন আরেক ওপেনার নিক কেইলি। তবে 19 রান করা ইয়াংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইনফর্ম নাহিদ রানা। এরপর ল্যাথামকে মেহেদি মিরাজ, মোহাম্মদ আব্বাসকে শরীফুল আর ক্লার্কসনকে তুলে নেন চাপাই এক্সপ্রেস। এর মাঝে অবশ্য 59 রান করা কেইলিকে দারুণ স্লোয়ারে পরাস্ত করেন ফিস। শুধু তাই নয়, অতিথিদের লোয়ার অর্ডারকে সাফ করে মুস্তাফিজ তুলে নেন ক্যারিয়ারের 6ষ্ঠ ওয়ানডে 5 তবে ডিন ফক্সক্রফট শেষ উইকেটে ঝড় তুলে অতিমানবীয় কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু মিরাজের স্পিনে পরাস্ত হয়ে 75 রানে এই ব্যাটার ফিরলেই 55 রানের জয় পায় বাংলাদেশ, যার ফলে 2-1 সিরিজ জিতে নিল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ক্রিকেটের 3 পরাশক্তির বিপক্ষে টানা সিরিজ জয়। 2023 থেকে 25 সাল পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে যে ঢুকেছে বাংলাদেশ, এই
3 জয়ে পায়ের তলার মাটিটা শক্ত করেছে মিরাজের দল। 2027 বিশ্বকাপের আগে এই ভালো ফর্মের ধারাটা ধরে রাখা এখন খুব জরুরি টাইগারদের জন্য। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। অপরাধ নিয়ন্ত্রণে পুরো ঢাকা মহানগরে 11,000 সিসি ক্যামেরা স্থাপন করবে ডিএমপি। খুব শিগগিরই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। রাজধানীর মোহাম্মদপুরে নবনির্মিত বসিলা অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে এমন কথা জানান তিনি। বলেন, অপরাধ দমনে কেবল মোহাম্মদপুরের 700 সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম এবং ভাড়াটিয়াদের তথ্যের জন্য নির্দিষ্ট অ্যাপ চালু করবে ডিএমপি। আর মোহাম্মদপুরের অপরাধীদের ছবি খুব শীঘ্রই প্রকাশ করে বিজ্ঞপ্তি দেওয়া হবে। অনুষ্ঠানে স্থানীয়রা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ডিএমপি কমিশনারের কাছে। আমরা আপনাদেরকে বলবো যে আপনার ঘর বাড়ির আশেপাশে সিসি ক্যামেরাগুলো আপনারা লাগান। আমরা লাগাবো 700 ক্যামেরা স্ট্র্যাটেজিক পয়েন্টে বা যেখানে যেখানে প্রয়োজন। এর বাইরেও 11,000 সিসি ক্যামেরা লাগানোর জন্য ঢাকা শহরের একটা প্রজেক্ট বর্তমান সরকার অচিরে পাশ করে দিবে। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও 5 জন মারা গেছেন। প্রতিদিন গড়ে 5 জনের মৃত্যু হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো হাসপাতালে স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। চিকিৎসকরা বলছেন, সংক্রামক এই রোগ প্রতিরোধে আক্রান্তকে আলাদা রাখা জরুরি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি বলছে, শয্যা সংকটের কথা বলে কোনো রোগীকে অন্য হাসপাতালে পাঠানো যাবে না। প্রয়োজনে শয্যার ব্যবস্থা করতে হবে। হামের উপসর্গ নিয়ে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয় 8 মাসের নাফিসকে, কিন্তু বাঁচানো গেল না আদরের সন্তানকে। স্বজনরা জানান, নাফিসের শারীরিক অবস্থা ভালোই ছিল। দুপুরের দিকে হঠাৎ অবস্থার অবনতি হয়। ভালোই ছিল, এখন সকালবেলা অসুস্থ ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেছে। ডাক্তার দেখছে একদম খিচ্ছা রয়েছে, কিছু নিয়ে না এমন ব্লাড আইতেছে। আমি আর ওষুধ লেগে দিচ্ছি, ওষুধ লেগে গেছি। নাফিসের জন্য দরকার ছিল ভেন্টিলেশন সাপোর্ট। চিকিৎসক জানালেন, তাৎক্ষণিকভাবে তাকে সেই সেবা দেয়া সম্ভব হয়নি। এই বাচ্চাটার ম্যানেজমেন্ট হওয়া উচিত ছিল ওনাকে অবশ্যই ভেন্টিলেটর সাপোর্টে ঢোকানো। আমাদের হাসপাতালে আসলে সত্যি কথা বলতে ওনাদেরকে জানানো হয়েছে, তো আমাদের আসলে ভেন্টিলেটর মেশিন চালানোর মতো কোনো দক্ষ ডাক্তারও নেই, প্লাস আমাদের 6 বছর নিচে কোনো ভেন্টিলেটর সাপোর্টও নেই। হামের উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর ভিড়, যাদের বেশিরভাগই শিশু। অনেকে আসছেন চিকিৎসা নিতে, অনেকে সুস্থ হয়ে ফিরছেন বাড়িতেও। আজকে ভর্তি করছি, এখন ওর অবস্থা একটু খারাপ, ওর শ্বাসকষ্ট হচ্ছে। আমরা আজকে বরিশাল থেকে আসছি, সেখানে ভর্তি হয়েছি। ঠান্ডা, জ্বর, কাশ, পাতলা পায়খানা, তারপরে নিউমোনিয়া ধরা গেছে চাঁদপুরে। নিউমোনিয়া হয়েছে, তার রক্তে ইনফেকশন হয়েছে, কানে ইনফেকশন হয়েছে, এখন আবার কালকে থেকে পক্স উঠতেছে। হাসপাতালে আসার পর থেকে এখন একটু সুস্থ আছে আল্লাহর মধ্যে। চিকিৎসক বলছেন, সংক্রমণ রোধে পরিবারের কেউ আক্রান্ত হলে তাকে আলাদা রাখা উচিত। যখনই কোনো বাচ্চার উচ্চমাত্রার জ্বর আসছে, তখনই বাচ্চাটিকে হাম, আপনি চিন্তা করুন এটা হাম হতে পারে, হয়ে তাকে আপনি আলাদা করে ফেলুন, অন্য বাচ্চাদের থেকে তাকে আলাদা করে ফেলুন, যেন বাচ্চাটি ছড়াতে না পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বাচ্চাটিকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার, তাকে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে পানি, সেগুলো খাওয়ান, তার পুষ্টি এবং তার জেনারেল ওয়েলবিং এর দিকে লক্ষ্য রাখুন। এদিকে হামের বিশেষ টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বিক্ষিপ্ত সংঘর্ষ আর নানা সহিংসতার মধ্যে দিয়ে শেষ হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলায় তৃণমূল কর্মীদের সাথে সংঘর্ষ হয় বিজেপি, বামফ্রন্ট এবং নতুন দল এজেইউপির সমর্থকদের সাথে। এখন পর্যন্ত গড়ে প্রায় 80% ভোট পড়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অভিযোগ, সন্ত্রাসী হামলা চালিয়ে নির্বাচনের প্রভাব ফেলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ জানিয়ে বলেন, ক্ষমতায় আসতে কারচুপির চেষ্টা করছে বিজেপি। দক্ষিণ দিনাজপুরের বিজেপির প্রার্থীর উপর এভাবে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। তাদের রোষের সামনে যেন অনেকটাই অসহায় কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ। সবচেয়ে বড় সহিংসতা হয় মুর্শিদাবাদ জেলায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয় বিভিন্ন স্থানে।
ভোটের দিন সকালে জেলার রায়পুর এলাকায় বামফ্রন্ট সমর্থকদের সাথে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হয়। বাম শিবিরের অভিযোগ তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়। অন্যদিকে নওদা থানার শিবনগর এলাকায় যান আম জনতা উন্নয়ন পার্টি এজিইউপির নেতা হুমায়ুন কবির। এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়েন তিনি। এক পর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। অন্যদিকে মুসলিম অধ্যুষিত বিভিন্ন এলাকায় বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। দুটো ছেলে এসে অমনি আমার পাজরে একবার বোম ফেলি দিয়ে মাইল দূর। প্রথম দফায় 16 জেলার 152টি বিধানসভা আসনে মোট 1452 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের মতো দলগুলো রয়েছে মাঠে। এর পাশাপাশি যোগ হয়েছে আলোচিত সমালোচিত নেতা হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি। এদিকে রাজ্যে সক্রিয় কেন্দ্রের ক্ষমতাসীনরা সন্ত্রাসী কায়দায় নির্বাচনের প্রভাব ফেলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, এমন অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ ক্ষমতায় আসতে পারবে না জেনে কারচুপির চেষ্টা করছে বিজেপি। দিদি সন্ত্রাসীদের হুঁশিয়ার করছি, কোনোভাবেই তারা যেন দ্বিতীয় দফার ভোটের দিন রাস্তায় না নামে, তাহলে কঠিন পরিণতি হবে তাদের। যতই ভোট কাটো, জেনে রাখো 100টা ভোট থাকলে 99টা ভোট মানুষ দেবে মানুষের অধিকার রক্ষা স্বার্থে। যারা গতদিনও বিজেপিকে ভোট দিয়েছে, সিপিএমকে, অন্য পার্টিকে ভোট দিয়েছে, এবার তারা দেবে না। টাকার বান্ডিল নিয়ে ঘুরছো, সেই জন্য সব পুলিশ চেঞ্জ করেছো। ড্রাগ নিয়ে ঘুরছো, তাই সব পুলিশ চেঞ্জ করেছো। পশ্চিমবঙ্গ বিধানসভার এবারের নির্বাচনে 2 দফায় 294 আসনে ভোট গ্রহণ হবে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হরমুজ প্রণালীতে রীতিমতো অ্যাকশন মুভির স্টাইলে 2টি মার্কিন জাহাজ লক্ষ্য করে দুর্ধর্ষ অভিযান চালিয়েছে আইআরজিসি। প্রকাশিত ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক আর রাইফেল হাতে মাঝ সাগরে বিশাল কার্গো জাহাজে উঠে পড়ে নৌবাহিনীর স্পেশাল ফোর্স। বুধবার স্থানীয় সময় সকালে ওমান সাগরের উত্তর পূর্বে নিয়ম লঙ্ঘনের অভিযোগে এমএসসি ফ্রান্সিসকা ও এপামিনোন্ডাস নামের 2টি কার্গো জাহাজে চালানো হয় এই অভিযান। শুরুতেই কন্টেইনার লক্ষ্য করে আইআরজিসির গানবোট থেকে ছোড়া হয় গুলি। জব্দকৃত নৌযান 2টিকে নেওয়া হয় ইরানের জলসীমায়। উপকূলের কাছে তেহরানের শর্তানুযায়ী হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ বা বের হতে প্রত্যেক নৌযানকে আগে থেকে অনুমতি নিতে হবে আইআরজিসির কাছে। জার্মানিতে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে লক্ষ্য করে তরল ছুঁড়েছে এক বিরোধী। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন শেষে আকস্মিক এই ঘটনার শিকার হন তিনি। জার্মানির ফেডারেল নিউজ কনফারেন্স ভবনের বাইরে এই ঘটনা ঘটে। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতির সমালোচনা করেছিলেন তিনি। ভিডিওতে দেখা যায় হঠাৎই পেছন থেকে তার দিকে ছোড়া হয় তরল, যা লেগে যায় তার পরনে থাকা পোশাক ও গায়ে। এরপর সমর্থকদের দিকে হাত নেড়ে একটি গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি। পুলিশ জানিয়েছে তরলটি সম্ভবত টমেটো জুস ছিল। জার্মান গোপনীয়তা আইনের কারণে প্রকাশ করা হয়নি অভিযুক্ত ব্যক্তির নাম, তবে ঘটনাস্থলে আটক করা হয় তাকে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।